আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এসএসসি ফিজিক্সের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গতি সম্পর্কে আলোচনা করতে চাই। তো গতি সম্পর্কে আলোচনা করতে গেলে ফার্স্টে যে দুইটা টপিক সম্পর্কে জেনে নিতে হয়, সেই দুইটা টপিক হচ্ছে স্থিতি ও গতি। আবার স্থিতি ও গতি সম্পর্কে জানতে গেলে আরো দুইটা বিষয় সম্পর্কে জানতে হয়, সেটা হলো যে স্থির ও গতিশীল। এটা হলো স্থির ও গতিশীল। এখন প্রশ্ন হলো স্থির কাকে বলে, গতিশীল কাকে বলে। আমরা যদি বইয়ের ডেফিনিশন একটু বলতে চাই, স্থির ও গতিশীলের ডেফিনিশনটা সেটা হলো এরকম যে সময়ের সাপেক্ষে বা সময়ের সাথে সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান যদি পরিবর্তন হয় তখন আমরা তাকে বলি গতিশীল, আর যদি অবস্থান পরিবর্তন না হয় তখন আমরা তাকে বলি স্থির। অর্থাৎ বিষয়টা হচ্ছে আপেক্ষিক, একজনের সাপেক্ষে আরেকজনকে মাপা। যেমন বিষয়টা একটু একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা ক্লিয়ার করে ফেলি। চলো, তো ফার্স্টে মনে করে এখানে একটা ট্রেন আছে, ঠিক আছে। এই ট্রেন প্রতি সেকেন্ডে সামনের দিকে মনে করো 5 মিটার পার সেকেন্ড করে আগাচ্ছে, অর্থাৎ প্রতি সেকেন্ডে 5 মিটার করে সামনের দিকে যাচ্ছে এবং একজন লোক এই ট্রেনের ভিতরে বসে আছে। এখন যদি প্রশ্ন করা হয় এই ব্যক্তি স্থির না গতিশীল, এক্সাক্ট অ্যান্সার কিন্তু দেওয়া যাবে না, কারণ ব্যক্তি স্থিরও হতে পারে গতিশীলও হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে কার সাপেক্ষে। যদি আমি জিজ্ঞাসা করি ট্রেনের সাপেক্ষে সে স্থির না গতিশীল, ট্রেনের সাপেক্ষে সে কিন্তু স্থির। তার কারণ হলো ট্রেনটা প্রতি সেকেন্ডে 5 মিটার করে সামনের দিকে যাচ্ছে। যেহেতু ট্রেনের ভিতরে ব্যক্তি বসে আছে, তার মানে ব্যক্তিও তো ট্রেনের সাথে প্রতি সেকেন্ডে 5 মিটার করে যাচ্ছে, অর্থাৎ তাদের অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না কিন্তু। এখন যদি প্রশ্ন করা হয় অর্থাৎ পরিবেশের কোন একটা বস্তুর সাথে তাকে তুলনা করা হয়, বা যদি আমার সাথেই তাকে তুলনা করি যে সে আমার সাপেক্ষে গতিশীল না স্থির, অবশ্যই সে গতিশীল। তার কারণ হচ্ছে প্রতি সেকেন্ডে সে আমার থেকে 5 মিটার করে সরে যাচ্ছে, ঠিক আছে। দেখছি তার অবস্থার পরিবর্তন হচ্ছে, এই জন্য সে আমার সাপেক্ষে গতিশীল। এখন যদি প্রশ্ন করা হয় উল্টোটা যে তার সাপেক্ষে আমি স্থির না গতিশীল, তাহলে আমি তার সাপেক্ষে কিন্তু আমি গতিশীল। তার কারণ হচ্ছে প্রতি সেকেন্ডে তো আমার থেকে সে 5 মিটার করে সরে যাচ্ছে, এই জন্য তার সাপেক্ষে আমি গতিশীল, আমার সাপেক্ষে সে গতিশীল। ওকে। আর স্থির বস্তুর অবস্থানকে আমরা বলি স্থিতি এবং গতিশীল বস্তুর অবস্থানকে আমরা বলি গতি। আশা করি বিষয়টা বুঝতে পারছো। আসলে আমরা চলে যাচ্ছি নেক্সট টপিকে। বন্ধুরা, আমাদের নেক্সট টপিক হচ্ছে বিভিন্ন প্রকার গতি। তো ফার্স্টে যেটা আসে সরল রৈখিক গতি। সরল রৈখিক গতি অ্যাকচুয়ালি কি? সরল রৈখিক গতি হচ্ছে কোনো বস্তু যে গতিতে কোনো বস্তু সরল পথে চলে তাকে আমরা বলি সরল রৈখিক গতি, বা ওই বস্তুটার গতিটাকে আমরা বলি সরল রৈখিক গতি। যেমন দেখো, একটা গাড়ি যদি সোজা পথে চলে বা সরল রৈখিক পথে চলে, সেই গাড়ি বা বস্তুর গতিটাই হচ্ছে সরল রৈখিক গতি। অথবা আমাদের যে পরন্ত বস্তু আছে, অর্থাৎ মাধ্যাকর্ষণ বলের ফলে বস্তু যে উপর থেকে নিচের দিকে পড়ে, এই বস্তুর গতিটাকে আমরা বলি সরল রৈখিক গতি। অর্থাৎ যেহেতু সে সোজাসুজি পড়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই সেটা সরল রৈখিক গতি। এখন আমরা জানবো ঘূর্ণন গতি কাকে বলে। ঘূর্ণন গতি হচ্ছে যে গতিতে কোনো বস্তু একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে, তখন আমরা ওই বস্তুর ওই গতিকে আমরা বলবো ঘূর্ণন গতি। যেমন দেখা যাচ্ছে ফ্যানের ফাঁকার গতি, অথবা আমাদের যে ঘড়ির কাঁটা আছে তাদের গতি, অথবা যে গাড়ির চাকার ঘূর্ণন, সেটা হচ্ছে এগুলা সবগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি ঘূর্ণন গতি। তার কারণ হচ্ছে এরা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকে। যেমন গাড়ির চাকা তার নিজের অক্ষে, অর্থাৎ নিজের যে বৃত্তাকার কক্ষপথ আছে তার উপরই সে কি করে ঘূর্ণন করে। এবং ফাঁকা, বৈদ্যুতিক ফাঁকা দেখা যাচ্ছে যে সে কি করে আচ্ছা, আমার আঁকা জোকা তো ভালো না। দেখো বৈদ্যুতিক ফাঁকা কি করে, বৈদ্যুতিক ফাঁকা তার যে অক্ষ আছে সেই অক্ষের উপর সে ঘোরাঘুরি করে। এইদিকে যদি আমরা এই শীর্ষবিন্দুটাকে নিয়ে বলি, সে এই অক্ষের উপর এই বিন্দুকে কেন্দ্র করে অ্যাকচুয়ালি ঘুরতে থাকে। তাই এই ধরনের বৈদ্যুতিক ফাঁকার যে ঘূর্ণন, সে আমরা বলবো ঘূর্ণন গতি। অথবা আমরা বলতে পারি যে চাঁদ, পৃথিবীর যে চতুর্দিকে ঘুরে, সেটাকেও আমরা বলবো চাঁদের যে গতি, সেটাকেও আমরা বলবো ঘূর্ণন গতি। অথবা পৃথিবী যে তার নিজের অক্ষের উপরে ঘুরতেছে, সেটাও কেমন গতি, সেটাও অ্যাকচুয়ালি ঘূর্ণন গতি। কারণ তারা প্রত্যেকটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকে।
ঠিক আছে, দ্যাটস এগুলো হচ্ছে ঘূর্ণন গতি। তো বন্ধুরা এখন আমরা জানবো চলন গতি সম্পর্কে। তো চলন গতির ডেফিনেশনটা এইভাবে দিলে সবচেয়ে সুন্দর হয় আমি মনে করি। যে গতিতে কোনো বস্তু নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে না ঘুরে সময়ের সাপেক্ষে তার অবস্থান পরিবর্তন করে, তখন আমরা সেই ধরনের গতিকে বলবো চলন গতি। অ্যাকচুয়ালি তুমি দেখো, আমরা যে গাড়ির কথা বলছি একটু আগে, গাড়ির যে চাকা আছে, এই চাকার গতি হচ্ছে কি গতি? ঘূর্ণন গতি। তার কারণ হচ্ছে সে তার নিজের কক্ষের উপরই ঘুরতে থাকে। আর যেই চাকার যে গাড়িগুলা থাকে সেই গাড়ির গতিটা হচ্ছে অ্যাকচুয়ালি চলন গতি। ঠিক আছে, তো এখন দেখো আরো চলন গতি হতে পারে যখন আমরা বস্তুকে এইভাবে নিক্ষেপ করি। ঠিক আছে, এই ধরনের বস্তুর গতিও হচ্ছে অ্যাকচুয়ালি চলন গতি। এই কারণে চলন গতি হয় দুই প্রকার। একটা হচ্ছে সরল রৈখিক গতি, সরল রৈখিক চলন গতি, সরল রৈখিক রৈখিক, আর একটা হচ্ছে বক্র রৈখিক, বক্র রৈখিক। ঠিক আছে, তো দেখা যাচ্ছে যেটা আমরা ফার্স্টে পড়ে আসছি সরল রৈখিক গতি, সেটাও অ্যাকচুয়ালি চলন গতি। ঠিক আছে, কিন্তু ঘূর্ণন গতিটা হচ্ছে চলন গতি না, কারণ আমরা ডেফিনিশনই বলছি যে গতিতে কোনো বস্তু নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে না ঘুরে সময়ের সাপেক্ষে তার অবস্থানের পরিবর্তন করে, তখন আমরা তাকে বলবো কোন ধরনের গতি? অ্যাকচুয়ালি চলন গতি। আর চলন গতি দুই ধরনের, একটা হচ্ছে সরলরৈখিক, একটা হচ্ছে বক্ররৈখিক গতি। তো আমরা এখন জানবো পর্যায়বৃত্ত গতি সম্পর্কে। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, পর্যায়বৃত্ত গতি কাকে বলে? পর্যায়বৃত্ত গতি হচ্ছে কোনো গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময়ে কোনো একটি নির্দিষ্ট বিন্দুকে একইভাবে অতিক্রম করে, তখন আমরা ওই বস্তুর গতিকে বলবো পর্যায়বৃত্ত গতি। যেমন আমাদের ঘড়ির কাঁটা, ঘড়ির কাঁটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের একটা পর্যায়বৃত্ত গতি। ঠিক আছে, যেমন দেখো এখানে ঘড়ির কাঁটা যদি আমরা এই ধরো মিনিটের কাঁটাটা যদি আমরা লিখি, এখানে 12 একটা পয়েন্ট আছে। ঠিক আছে, বা 12 যে নাম্বারটা আছে, তো যখন এইটা যদি মিনিটের কাঁটা হয়, এটা ডেফিনেটলি 60 মিনিট পরে আবার এই বিন্দুতে চলে আসবে। ঠিক আছে, যেহেতু মিনিটের কাঁটা, তাহলে 60 মিনিট পরে 12 থেকে স্টার্ট করলে 12তে চলে আসবে, আবার পরবর্তী 60টা আবার 12তে চলে আসবে, আবার পরবর্তী 60টা আবার 12তে চলে আসবে। অর্থাৎ এই যে 60 মিনিট পর পর সে ফিরে আসতেছে, এটা হচ্ছে নির্দিষ্ট সময়। এবং নির্দিষ্ট বিন্দুটা কোনটা? এই যে 12 বরাবর যে বিন্দুটা আছে, সেটা হচ্ছে নির্দিষ্ট বিন্দু। যেহেতু কোনো গতিশীল বস্তু নির্দিষ্ট সময় পর পর এই নির্দিষ্ট বিন্দুকে, নির্দিষ্ট সময় বলতে এখানে 60 মিনিট, এটা অন্যান্য মিনিট বা অন্যান্য সময় সেকেন্ডও হতে পারে। ঠিক আছে, বাট একই সময় পর পর একটা নির্দিষ্ট বিন্দুকে যদি একইভাবে অতিক্রম করতে থাকে, তখন আমরা এই ধরনের গতিকে বলবো পর্যায়বৃত্ত গতি। ঠিক আছে, তো বন্ধুরা এখন আমরা আলোচনা করব স্পন্দন গতি নিয়ে। স্পন্দন গতি হচ্ছে ওয়ান কাইন্ড অফ পিরিয়ডিক মোশন, এক ধরনের পর্যায়বৃত্ত গতি। তো স্পন্দন গতি কাকে বলে? যে গতিতে কোনো বস্তু একটি নির্দিষ্ট অবস্থানের দুই পাশে পর্যায়ক্রমে দুলতে থাকে, তখন আমরা ওই বস্তুর গতিকে বলবো স্পন্দন গতি। যেমন দেখো আমাদের দোলনার যে দোলক থাকে তার গতিটা কিন্তু স্পন্দন গতি। কেন স্পন্দন গতি? দেখো যদি এটা হচ্ছে দোলকটা হয়, তাহলে এটা একবার এই দিকে যায়, একবার এই দিকে যায়, একবার এই দিকে যায়, একবার এই দিকে যায়। তার মানে দেখো সে এই বিন্দুটার, ঠিক আছে, এই বিন্দুটার দুই পাশে যথাক্রমে সে যেহেতু দুলতে থাকে, দ্যাট সেই এই দোলনার দোলকের যে গতি, সেটা হচ্ছে এক ধরনের স্পন্দন গতি। এখন দেখো আমাদের যে স্প্রিং এর গতি আছে, অ্যাকচুয়ালি এই স্প্রিং এর যে স্পন্দন বা দোলন, সেটাও হচ্ছে এক ধরনের কি স্পন্দন গতি। তার কারণ হচ্ছে আমরা যদি এখানে বল প্রয়োগ করে এটাকে ছেড়ে দিই, দেখা যাবে এটা উপর নিচে ওঠানামা করতেছে। তার মানে সে সাম্যাবস্থার উপরে উঠতেছে আবার নিচে নামতেছে। যেহেতু এই বিন্দুটার দুই পাশে সে পর্যায়ক্রমে দুলতে আছে, তাই এটাকেও আমরা বলবো স্পন্দন গতি। এখন প্রশ্ন হলো সরল স্পন্দন গতি কাকে বলে? সরল স্পন্দন গতি হচ্ছে অ্যাকচুয়ালি যে গতিতে কোনো বস্তু একটি নির্দিষ্ট অবস্থানের দুই পাশে সমতল বরাবর যদি সে দুলতে থাকে, তখন আমরা তাকে বলবো সরল স্পন্দন গতি। যেমন এখানে আমাদের স্প্রিং এর গতিটা হচ্ছে কেমন গতি? এটা কিন্তু সরল স্পন্দন গতি। বাট দোলনার গতিটা কেমন গতি? দোলনার গতিটা অবশ্যই হচ্ছে সার্কুলার মোশন, চক্রাকার গতি। ঠিক আছে, তার কারণ হচ্ছে দেখো সেটা একবার এইদিকে বাঁকা আকারে যাচ্ছে, আবার এইদিকে আসতেছে। দেখো এটা এরকম করে ঘুরতেছে। তো এই জিনিসটাকে যদি, এটাকে যদি আমরা এইভাবে ঘুরে দিই, দেখা যাবে এরকম চক্রাকার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি দোলকের যে গতি সেটা হচ্ছে চক্রাকার গতি। ঠিক আছে, তো এটা যদি কম অ্যাঙ্গেলে ঘুরে, অর্থাৎ এই যে এখানের যে অ্যাঙ্গেলটা, এটা যদি খুবই কম পরিমাণ দুলতে থাকে, একদম এই অ্যাঙ্গেলটা যদি খুবই ক্ষুদ্র হয়, তখন দেখা যাচ্ছে সেটাও এক ধরনের সরল স্পন্দন গতির ভিতরে পড়ে। ঠিক আছে, এটা যদি খুবই কম অ্যাঙ্গেলে ঘুরতে থাকে, এই অ্যাঙ্গেলের পরিমাণটা যদি খুবই কম হয়, তাহলে এটাকেও আমরা বলি সরল স্পন্দন গতি। বাট অরিজিনালি হচ্ছে যে দোলনার দোলকের যে গতি, সেটা হচ্ছে চক্রাকার গতি। ওকে,
তো বন্ধুরা এখন আমরা আলোচনা করব রাশি সম্পর্কে, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আর এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকগুলো এখান থেকেই শুরু। তো দেখো রাশি কাকে বলে? ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। এখন প্রশ্ন হচ্ছে ভৌত জগৎ কি জিনিস? ভৌত জগৎ হচ্ছে অ্যাকচুয়ালি দেখার জগৎ, যেখানে আমরা বস্তুকে দেখতে পাই, সেই জগৎকে হচ্ছে আমরা বলি ভৌত জগৎ। ঠিক আছে, তো কি বলছি, ভৌত জগতে যা কিছু পরিমাপ করতে পারবো, মাপতে পারবো, তাদেরকে আমরা বলবো রাশি। এখন দেখো তো ভর কি আমরা মাপতে পারি কিনা? হ্যাঁ অবশ্যই। কত কেজি হয় আমরা এটা, কত গ্রাম বা কত কেজি হয় এটা আমরা বুঝতে পারি না? হ্যাঁ মাপতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের এক ধরনের ভর, যেহেতু মাপতে পারি তার মানে এটা হচ্ছে এক ধরনের রাশি। দৈর্ঘ্য, দৈর্ঘ্য তো মাপতে পারি কতটুকু লম্বা, তার মানে এটাও এক ধরনের রাশি। তাপমাত্রা, হ্যাঁ কতটুকু উত্তপ্ত বা গরম এটাও আমরা মাপতে পারি, তার মানে এটাই রাশি, এটাও রাশি। এখন প্রশ্ন হচ্ছে রাশি নয় এমন জিনিস কি আছে কিনা? হ্যাঁ অবশ্যই আছে। যেমন আমাদের দুঃখ, কষ্ট, আনন্দ, বেদনা, এগুলাকে কিন্তু আমরা মাপতে পারি না, পরিমাপ করতে পারি না, জাস্ট ফিল করতে পারি, এই জন্য এগুলা রাশি নয়। এখন প্রশ্ন হচ্ছে রাশি কয় প্রকার? রাশি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার আর একটা হচ্ছে ভেক্টর রাশি। ভেক্টর রাশি, তো রাশি হচ্ছে দুই প্রকার, একটা ভেক্টর রাশি, একটা স্কেলার রাশি। এখন প্রশ্ন হচ্ছে স্কেলার রাশি কাকে বলে? স্কেলার রাশি কাকে বলে? স্কেলার রাশি হচ্ছে যে রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না, বা দিক থাকলে অনেক সময় প্রয়োজন লাগে না, তাদেরকে আমরা বলবো স্কেলার রাশি। তো স্কেলার রাশিতে মেইন হচ্ছে কি, মান থাকতে হবে। ঠিক আছে, যে রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মানের প্রয়োজন হয়, থাকা না বাট প্রয়োজন হয়, তাকে আমরা বলবো কি রাশি? স্কেলার রাশি। ঠিক আছে, যেমন দেখো আমরা যদি এখানে বলি ভর, ঠিক আছে, এটা অবশ্যই কত কেজি হয়েছে এটা জানলেই হয়, বাট এটা কোন দিকে আছে সেটা আমার জানার দরকার নাই। তারপর হচ্ছে তাপমাত্রা, তাপমাত্রা মানে কতটুকু দেহটা উত্তপ্ত, বা যে কোনো জিনিসের তাপমাত্রা মাপলে ওইটা কতটুকু উত্তপ্ত সেটা হচ্ছে, সেটার মানটা অর্থাৎ কতটুকু সেটা জানলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে। এখন দেখো ভেক্টর রাশি কাকে বলে? ভেক্টর রাশি হচ্ছে যে রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ই প্রয়োজন হয়, তাকে আমরা বলবো ভেক্টর রাশি। তো এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে মান এবং দিক। ঠিক আছে, মান ও দিক, যে রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়টাই প্রয়োজন, তাকে আমরা বলবো ভেক্টর রাশি। এবার মনে করো তুমি এখানে আছো, এবার তুমি তোমার বন্ধুকে জিজ্ঞাসা করলা, বন্ধু তুমি কোথায় আছো? সে তোমাকে বললো আমি তোমার থেকে 10 মিটার দূরে আছি। এখন প্রশ্ন হলো তুমি কি তোমার বন্ধুর অবস্থানটা খুঁজে পাবা কিনা? পাবা না, কিন্তু তার কারণ হচ্ছে সে এই দিকেও 10 মিটার দূরে থাকতে পারে, রাইট, এই দিকেও 10 মিটার দূরে থাকতে পারে, ঠিক আছে, এই দিকেও 10 মিটার দূরে থাকতে পারে, এই দিকেও 10 মিটার দূরে থাকতে পারে, বিভিন্ন দিকে 10 মিটার দূরে থাকতে পারে। এখন প্রশ্ন হচ্ছে তুমি কোথায় যাবা, কোন দিকে যাইবা? ঠিক আছে, সে শুধু মান বলছে অর্থাৎ কত দূরে আছে, বাট ডিরেকশন কিন্তু তোমাকে বলে নেয়। দ্যাটস ওয়াই তুমি তার অবস্থানটা নির্ণয় করতে, একজ্যাক্ট অবস্থানটা নির্ণয় করতে পারতেছো না। তাহলে একজ্যাক্ট অবস্থান নির্ণয় করার জন্য তোমাকে যদি বলতো বন্ধু আমি তোমার থেকে উত্তর দিকে 10 মিটার দূরে আসি, তাহলে যদি উত্তর দিক এই দিকে থাকতো, তুমি জাস্ট এই দিকে 10 মিটার গেলেই তার অবস্থানটা খুঁজে পাইতা। ঠিক আছে, ওকে। তো এখানে কয়টা জিনিস লাগছে? দুইটা জিনিস, একটা লাগছে মান অর্থাৎ কতটুকু সে দূরে ছিল, আর একটা লাগছে কি দিক অর্থাৎ কোন দিকে সে আছে। ঠিক আছে, তো যেই রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য একটা জিনিস দিয়ে হবে না, শুধু দিকও না শুধু মানও না, দুইটা জিনিসই লাগবে, অর্থাৎ মান এবং দিক দুইটা দিয়ে প্রকাশ করতে হয়, সেই রাশিগুলোকে আমরা বলবো ভেক্টর রাশি। তো আসো আমরা ভেক্টর রাশির আরো কিছু এক্সাম্পল দেখি। তো বন্ধুরা এখন আমরা দুইটা রাশি নিব, এবং একটা নিব ভেক্টর রাশি, একটা নিব স্কেলার রাশি, এবং কেন তারা স্কেলার কেন তারা ভেক্টর সেটাই আমরা খোঁজার ট্রাই করব। তো তার ভিতরে যে দুইটা রাশি নিব আমরা, একটা হচ্ছে দূরত্ব। ঠিক আছে, দূরত্ব, দূরত্বের ইংলিশ হচ্ছে ডিসটেন্স, ডিসটেন্স, আর এটা হচ্ছে একটা স্কেলার রাশি, স্কেলার। ঠিক আছে, আরেকটা রাশি নিব আমরা সরণ। ঠিক আছে, সরণের ইংলিশ হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, এটা ডেফিনেটলি ভেক্টর রাশি, ভেক্টর রাশি। ওকে, এখন আমাদের টার্গেট হচ্ছে কেন এরা ভেক্টর, কেন হচ্ছে স্কেলার, এগুলাকে আইডেন্টিফাই করা। ঠিক আছে, তো ফার্স্টে আমি দুইটা ডেফিনেশনটা একটু দিয়ে নেই। দূরত্ব হচ্ছে কোন গতিশীল বস্তুর
মোট অতিক্রান্ত পথই হচ্ছে দূরত্ব। ঠিক আছে, কোনো গতিশীল বস্তুর মোট অতিক্রান্ত পথই হচ্ছে দূরত্ব। আর সরণ হচ্ছে কোনো গতিশীল বস্তুর আদি অবস্থান থেকে শেষ অবস্থান পর্যন্ত মধ্যবর্তী সরলরৈখিক যে দূরত্ব সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি সরণ। এখন দেখো, মনে করো একজন ব্যক্তি এই এ অবস্থান থেকে সে ঘুরতে 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 এরকম একটা অবস্থান অর্থাৎ বি তে চলে আসছে। ঠিক আছে, এখন এই যে ব্যক্তির এ অবস্থান থেকে বি তে যাওয়া অর্থাৎ এই যে তার অবস্থানের পরিবর্তন, এই পরিবর্তনটা আমরা দুইভাবে হিসেব করতে পারি। একটা হচ্ছে আমরা এখানে সরণ হিসেব করতে পারি, আর একটা হচ্ছে দূরত্ব হিসেব করতে পারি। তো দূরত্ব হচ্ছে তার কোনটা, দেখো এই যে মোট যে পথ অতিক্রম করছে সেটা হচ্ছে তার দূরত্ব। ঠিক আছে, এই যে বাঁকা যে মোট পথটা সেটাই হচ্ছে কিন্তু তার দূরত্ব। ডেফিনিশন কি বলছেন, সরণের ডেফিনিশন হচ্ছে কোনো গতিশীল বস্তুর আদি অবস্থান থেকে শেষ অবস্থান পর্যন্ত মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বকে আমরা বলবো কি, সরণ। তাহলে দেখো আদিতে সে ছিল এই অবস্থানে আর শেষ অবস্থান হচ্ছে তার বি তে, এবং দেখো মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বটা হচ্ছে এই। এবার তুমি দেখো এখানে তার সরণ হিসাব করার জন্য দুইটা জিনিস লাগছে। কেন, একটা দেখো তাদের মধ্যবর্তী কতটুকু দূরত্ব অর্থাৎ কত দূরে আছে, এবং আরেকটা লাগছে তাদের ডিরেকশন। ডিরেকশনটা কোন দিকে, এই যে আদি থেকে শেষের দিকে, অর্থাৎ বস্তুটা আদিতে কোথায় ছিল শেষে কোথায় আছে। মনে করো একজন লোক এখান থেকে এইদিকে 20 মিটার লাফ দিয়ে চলে গেছে এবং পরবর্তী সে আরো 20 মিটার লাফ দিয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে দূরত্ব মাপা যাবে কিনা এখান থেকে, হ্যাঁ দূরত্ব মাপা যাবে কিনা। অ্যান্সার হচ্ছে ইয়েস, যেহেতু ফার্স্টে সে 20 মিটার লাফ দিছে, পরবর্তীতে আরো 20 মিটার দিছে, তাহলে 20 হয়ে যাবে 40। এখন প্রশ্ন হচ্ছে সরণ মাপা যাবে কিনা। ঠিক আছে, ফার্স্টে সে 20 মিটার লাফ দিছে, পরবর্তীতে সে এখান থেকে আরো 20 মিটার লাফ দিছে, তাহলে অনেকের মনে হবে যে 20 সরণ হবে 40। না, এই অ্যান্সার কারেক্ট না। তার কারণ হচ্ছে এখান থেকে আমরা সরণ মাপার জন্য আমাদের ডিরেকশনের দরকার আছে। অ্যাকচুয়ালি সে কোন দিকে লাফ দিছে, যদি সে এই দিকে 20 মিটার লাফ দেয় তাহলে যদি এটা সমকোণী হয় পিথাগোরাস উপপাদ্য ব্যবহার করতে হবে, কারণ আদি অবস্থা নেই শেষ অবস্থা নেই, তার সরণ হবে এইটা, অর্থাৎ 20 স্কয়ার প্লাস 20 স্কয়ার, এটা হবে তার অ্যান্সার। অর্থাৎ এটা টোটালি 20 থেকে 40 থেকে কম। ঠিক আছে, হিসেব করলে। আবার যদি সে এই দিকে লাফটা না দিয়ে যদি সে অবশ্য 20 মিটার এই দিকে দিত, ঠিক আছে এই দিকে দিত, তাহলে দেখো তো এবার সরণ কত, আদি থেকে শেষ সরণ হয়ে যাচ্ছে 0। যদি সে এই দিকে না লাফ দিয়ে এই দিকে 20 মিটার দিত, তাহলে আদি থেকে শেষ তার অবস্থান কোথায়, এই যে এতটুকু হয়ে যেত সরণ। অথবা যদি সে এই দিকে দিত তাহলে এই দিকে 20 হয়ে যেত কত, 40। শুধু একটা মাত্র ওয়ে আছে, যেই ওয়েতে সে যখন সরলরৈখিক পথে চলে তখন দূরত্ব আর সরণ সেম, আদারওয়াইজ সব ক্ষেত্রেই ডিফারেন্স আসতেছে। তুমি দেখতেছো যখন এইদিকে লাফ দিচ্ছে তখন আদি থেকে শেষ দূরত্ব সরণ হচ্ছে এইটা, আবার যখন এইদিকে দিচ্ছে তখন সরণ হচ্ছে আদি থেকে শেষ এইটা, যখন এইদিকে লাফ দিচ্ছে তখন আদি থেকে শেষ সরণ মধ্যবর্তী কোনো দূরত্বই নেই, তার মানে সরণ হয়ে যাচ্ছে 0। যখন একমাত্র বস্তু সরলরৈখিক পথে চলে অর্থাৎ সোজাসুজি চলে তখন হচ্ছে সরণ আর দূরত্ব সেম, অর্থাৎ 20 ঠিক আছে। তো আমাদের সরণ হিসেব করার জন্য অবশ্যই মান যেমন জানা দরকার, আমরা শুধু পরবর্তী 20 বলছি এই কারণে আমরা সরণটা এক্স্যাক্টলি মাপতে পারিনি। যখন আমরা বলে 20 এর সাথে পরবর্তী 20 মিটার লাফ দিয়ে গেছে যে তার সাথে যে আমরা যদি দিকটাও বলে দিতাম যে কোন দিকে গেছে, তাহলে আমি এই ক্ষেত্রে সরণটাও হিসেব করতে পারতাম। এবার আসো আমরা বাস্তব দুটো एग्जांपल দেখি কেন বিজ্ঞানীরা দূরত্বকে আর সরণকে আলাদা করলেন। মনে করো এটা একটা বাস স্ট্যান্ড, ঠিক আছে ঢাকা বাস স্ট্যান্ড মনে করতে পারো তুমি। এখান থেকে চট্টগ্রাম যাওয়ার পথ হচ্ছে এটা, মনে করো এটা হচ্ছে চট্টগ্রাম বাস স্ট্যান্ড, ঠিক আছে। এখন যে বাসের যে ড্রাইভার, ঠিক আছে, সে যখন ডিজেল ভর্তি করবে, হ্যাঁ ডিজেল ভর্তি করার সময় সে কি করবে, সরণ হিসেব করবে নাকি দূরত্ব হিসেব করবে? অবশ্যই কিন্তু সে দূরত্ব হিসেব করতে হবে। তার কারণ সে যদি সরণ হিসেব করে অর্থাৎ আদি অবস্থান এই, সে যাবে চট্টগ্রাম, শেষ অবস্থান এই, তার মানে এইটুকু দূরত্ব যদি সে হিসেব করে ডিজেল ভর্তি করে, হয়তো দেখা যাবে যে বাসটা এরকম একটা অবস্থানে এসে থেমে যাবে, সে তার কাঙ্ক্ষিত অবস্থানে যেতে পারবে না। তার কারণ হচ্ছে এই বরাবর তো একদম ডিরেক্টলি কোনো পথ নেই, সে যে এখান থেকে ঢাকা থেকে চট্টগ্রাম বাস ডিরেক্টলি চালিয়ে যাবে সেই বরাবর কোনো আমাদের রোড আছে নেই। দ্যাটস ওয়াই তাকে হিসেব করতে হবে কি, মোট পথ অতিক্রম করতে তার কি পরিমাণ ডিজেল যাবে সেটা হিসেব করে তাকে ডিজেল ভর্তি করতে হবে, অর্থাৎ সে দূরত্ব হিসেব করতে হবে। সরণ হিসেব করলে সে তার কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছাতে পারবে না, ঠিক আছে। এবার তুমি দেখো যদি এখানে একটা
এয়ারপোর্ট থাকতো, ধরো এখানে একটা বিমানবন্দর বা এয়ারপোর্ট, ঠিক আছে, এয়ারপোর্ট আছে, আর এখানে হচ্ছে ঢাকা এয়ারপোর্ট, এখানে হচ্ছে চট্টগ্রাম এয়ারপোর্ট, সি এ, আর এটা ধরো ডি এ, ঠিক আছে, ঢাকা এয়ারপোর্ট আর এটা হচ্ছে চট্টগ্রাম এয়ারপোর্ট। এবার তুমি দেখো যে বিমানের যে পাইলট সে যে ডিজেল ভর্তি করবে, অ্যাকচুয়ালি কিভাবে ভর্তি করবে, সে কি দূরত্ব হিসেব করবে নাকি সরণ হিসেব করবে? ডেফিনেটলি সে কিন্তু সরণ হিসেব করবে। তার কারণ হচ্ছে দেখো উপরের দিকে তো সর্বদিকেই পথ আছে, তার মানে সে দেখবে সে সে যেতে যেতে চায় সেটা তার থেকে কোন দিক থেকে সবচেয়ে কাছে, ঠিক আছে, এই যে সবচেয়ে কাছে সেটা হচ্ছে কম দূরত্ব এবং কোন দিকে, ঠিক আছে, এই দুইটা জিনিস সে হিসেব করতেছে, কোন দিকে এবং সবচেয়ে কাছে। তাহলে এইটা সে হিসেব করবে কি সরণ, দ্যাট ইজ ভেক্টর রাশি লাগবে এখানে, ঠিক আছে। এই জন্যই বিজ্ঞানীরা ভেক্টর রাশি স্কেলার রাশিকে আলাদা করেছেন। এবং দেখবা তুমি এখন যতই নতুন নতুন রাশি পাইবা সেগুলাকে স্কেলার কিনা ভেক্টর কিনা, আর ভেক্টর স্কেলার হলেই কেন এগুলা চিন্তা করবা। এবার তুমি চিন্তা করো তো, মনে করো তুমি এখানে এখানে তোমার বাসা, তুমি একদম পুরো বাসা থেকে এদিকে বাসা থেকে বের হয়ে এদিকে পুরোটা হেঁটে আবার বাসায় আসছো। এখন তোমার কি পরিমাণ শক্তি ব্যয় হয়েছে এটা তুমি কি দিয়ে হিসেব করবা? দূরত্ব না সরণ দিয়ে? অবশ্যই দূরত্ব দিয়ে। কারণ তুমি যদি সরণ দিয়ে হিসেব করো তাহলে আদি থেকে শেষ, তুমি আদিতে ঘরে ছিলা এখন শেষও ঘরে আসো, তার মানে মধ্যবর্তী কোনো ডিস্টেন্স বা দূরত্ব নেই, দ্যাটস ওয়াই সরণ জিরো। তার মানে তোমার কোনো শক্তি ব্যয় হয় না, অবশ্যই শক্তি ব্যয় হয়েছে। এজন্য তুমি কি হিসেব করবা? অবশ্যই তোমাকে দূরত্ব হিসেব করতে হবে, অর্থাৎ প্রতি মিটারে বা প্রতি কিলোমিটারে তুমি কি পরিমাণ শক্তি ব্যয় করছো এবং মোট কত পথ হাঁটছো তার উপরে তোমার শক্তিটা তুমি হিসেব করে বের করতে পারবা। তো তুমি এরকম যত নতুন নতুন রাশি পাইবা এখন চিন্তা করবা কোন একটা রাশি স্কেলার নাকি ভেক্টর এবং হলেও কেন, ঠিক আছে, তার ব্যাখ্যাটা তুমি খুঁজে বের করবা। আসো আমরা পরবর্তী টপিকে চলে যাই। এবার মনে করো তোমার কাছে একটা বৃত্ত আছে এরকম, এটার ব্যাসার্ধ হচ্ছে 1 মিটার, ঠিক আছে, ওকে। এবার তোমাকে বলছে দূরত্ব নির্ণয় করতে এটার আর হচ্ছে সরণ। তবে বলে দিছে বস্তুটা অর্ধেক পথ অতিক্রম করছে। 1 মিটার ব্যাসার্ধের কোন একটা বৃত্তকে কোন একটা বস্তু অর্ধেক পথ অতিক্রম করলে তার দূরত্ব ও সরণ নির্ণয় করার জন্য বলছে। তো দূরত্বের ক্ষেত্রে তো আমরা জানি মোট অতিক্রান্ত পথ, তাহলে দেখো বৃত্তের ক্ষেত্রে মোট পথ হচ্ছে কত? 2πr। আর যেহেতু বস্তুটা অর্ধেক পথ অতিক্রম করছে তাহলে সে কতটুকু দূরত্ব অতিক্রম করবে? 2πr/2। তাহলে 2 ক্যান্সেল আউট হয়ে যাবে। আর r এর ভ্যালু কত? অ্যাকচুয়ালি 1 দ্বারা পাই কে গুণ করলে হচ্ছে কত হবে? পাই। আর পাই এর ভ্যালু কত? 3.1416 মিটার। হ্যাঁ, এবার তুমি খেয়াল করো, যদি সরণ হিসেব করো সরণ কত আসবে? সরণ হচ্ছে আদি থেকে শেষ, যেহেতু সে অর্ধেক পথ অতিক্রম করছে তার মানে শুরুতে বস্তুটা ছিল এখানে, শেষে চলে আসবে এখানে, অর্থাৎ আদি থেকে শেষ এইটা। তার মানে এটা হচ্ছে যেহেতু অর্ধবৃত্ত বা কেন্দ্রগামী যে, তাহলে কত হবে সরণটা? ব্যাসার্ধটা যেহেতু 1, তাহলে এই দিকেও তো ব্যাসার্ধ 1 থাকবে, তার মানে 1 কত হয়ে যাবে? অ্যাকচুয়ালি 2 হয়ে যাবে, ঠিক আছে। তো সর্বক্ষেত্রেই সরণ আর দূরত্ব সেম নয়, এটা তুমি অবশ্যই কনসেপ্ট দিয়ে থিঙ্কিং করে আইডেন্টিফাই করবা। ওকে, আল্লাহ হাফেজ।